এরপর তো যদি প্রমাণ হয়ে যায় তো আদালত তো নিজেই বলবে যে বাইরে কেন, একে ধরো, এই চোরটা তো বাইরে কেন। এবং বাংলার সবথেকে বড় চোরের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসটা ডুবে গেছে। ওই টাইটানিক যখন ডুবে গেছিল কিছুক্ষণ লোকে কাঠে ভেসেছিল, এরা সকলেই ওরকম কাঠে করে ভাসছেন, কিন্তু ওই আন্টার্কটিকার ওই শীতে এরা বেশিক্ষণ ভেসে থাকতে পারবেন না। সবথেকে বড় গুন্ডা তো হচ্ছে স্টালিন, যে 2 কোটি লোক নিজের দেশের লোক মেরেছিল। তো স্টালিনের নামে কলকাতায় কেন মূর্তি রয়েছে? স্টালিনের সমস্ত মূর্তি তো ভেঙে দেওয়া উচিত তাহলে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক তাকে গ্রিল করা হয়েছে, এবার তাকে অ্যারেস্ট করার সময় চলে এসেছে। ববি হাকিম তাকে কোনোদিনও ভালো তৃণমূল হওয়ার সুযোগ দেওয়াটা ঠিক হবে না। সিআইডি পারবে, সিআইডি তদন্ত করুক, ভালোভাবেই তদন্ত হবে, এবং দেখবেন তখন যত বড়ই নাম থাকুক, আকাশ থেকেও যদি কাউকে খুঁজে নিয়ে আসতে হয়, দেখবেন ওরকম লোককে ঠিক পাওয়া যাবে। না, আপনি তো প্রথমেই বললেন ওই একটা অগ্নিকাণ্ডের ভিডিওর কথা। আমি যখন ভিডিওটা দেখলাম, যখন রেস্কিউ করা হচ্ছে, এক একজন করে বার করা হচ্ছে কাদামাখা শরীর, আমার কিন্তু পোস্তার ঘটনা মনে পড়েছে। পোস্তা, আমি মনে করিয়ে দেবো দর্শকদের, আজ থেকে বহু বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেই একটা গোটা উড়ালপুল ভেঙে পড়ে গেছিল। এবং শুধু পোস্তা নয়, উল্টোডাঙার মমতা ক্ষমতায় আসার পরই 2013 সালে উল্টোডাঙার উড়ালপুলটাও খুলে পড়ে গিয়েছিল। তখনও ববি হাকিম ছিলেন ক্ষমতায়, বা ববি হাকিম তখনও পরবর্তীকালে গিয়েছিলেন। পোস্তার ঘটনায় তো ববি হাকিমের পুরো দায়টাই চাপিয়ে দেওয়া, ওনার ঘাড়ে কিছুই আসেনি, উনি পুরোটাই, যারা ইঞ্জিনিয়ার ছিলেন, যে কনস্ট্রাকশন কোম্পানি, তাদের মাথায় পুরো দায়টা চাপিয়ে দিয়েছিলেন। আজকে কলকাতায় যতগুলি বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি আছে, সকলেই তো ববি হাকিমের প্রিয় পাত্র। আমরা তো স্যান্ডো গেঞ্জি পরা অবস্থায় তাকে টাকা নেওয়ার গল্প, দেব সিনেমায় আসতে চাইছে না, উনি কিভাবে তার সাঙ্গপাঙ্গদের টাকা পাইয়ে দেন, সবটাই শুনেছি। কলকাতায় আমি দায়িত্ব নিয়ে বলছি, আরও বহু কনস্ট্রাকশন কোম্পানি আছে যারা বেআইনিভাবে বিল্ডিং তৈরি করেছে। আর এর জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভায়, তাঁরই নির্দেশে, যদিও বলা হচ্ছে যে কলকাতা পুরসভার কমিশনার এই নির্দেশটা দিয়েছেন, কিন্তু আমার মনে হয় শুভেন্দু অধিকারীরই এটা প্রস্তাব হবে, যে কলকাতায় গত 15 বছরে কতগুলো ঘষা প্ল্যানে কাজ হয়েছে, মানে ইররেগুলার বিল্ডিংগুলোকে রেগুলারাইজ করা হয়েছে। তো এইগুলো তো তদন্ত হবেই, আজ না কাল হোক তদন্ত হবে, তদন্তের অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যে বিল্ডিংগুলো তৈরি হয়ে গেছে, আমরা এর আগে দেখেছি কলকাতায় কিছু হয়নি, মানে ভূমিকম্পও হয়নি, অথচ বিল্ডিং হেলে গেছে। একটা বিল্ডিং হেলে যাওয়ার খবরের পর আমরা পরপর দেখলাম গোটা কলকাতা জুড়ে বিল্ডিং হেলে রয়েছে। ফলে কি বাজে মেটেরিয়ালে কাজ হয়েছে তো জানি। আর বাজে মেটেরিয়ালে কাজ কেন হয়েছে? এই কারণেই হয়েছে, কারণ তৃণমূল নেতাদের প্রত্যেকটা একটা বিল্ডিংয়ে সব থেকে বড় ফ্ল্যাট, সেটা 2 বিএইচকে হতে পারে, 3 বিএইচকে হতে পারে, এরকম ফ্ল্যাট স্থানীয় কাউন্সিলরদের বা যে যেখানে নেতা আছে, কিছু কিছু ক্ষেত্রে কাউন্সিলর, সাংসদ, বিধায়ক সবাইকেই দেওয়া হয়। একজন কাউন্সিলরের নাম, তিনি এখন ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করছেন, তার নাম হয়ে গিয়েছিল স্কোয়ার ফিট সেন। তিনি স্কোয়ার ফিটে মেপে মেপে টাকা নিতেন। সিপিএম কয়েক হাজার টাকা প্ল্যান স্যাংশন করার জন্য নিত, আর তৃণমূল আসার পর প্ল্যান স্যাংশন করার জন্য নয়, প্রথমে পুরো প্ল্যান বুঝে দলিল নিয়ে স্কোয়ার ফিটে মেপে টাকা নেওয়া শুরু করেছে, যার জন্য আজকে এই দশা হয়েছে। এটা তো প্রথম কোনো ঘটনা নয়, এটা শেষ ঘটনাও নয়, এরকম আগামী দিনে আরও ঘটনা ঘটবে। এবং তার জন্য অবশ্যই পূর্বতন সরকার দায়ী, কারণ আজকে বিজেপি ক্ষমতায় চলে এসেছে। বিল্ডিংগুলো তো আর বিজেপির আমলে তৈরি হয়নি। এখন তো তৃণমূলের নেতা তো ছেড়ে দিন, বিজেপির নেতাও কাটমানি চাইতে গেলে তাকে দল থেকে 10 জনকে বের করে দেওয়া হয়েছে, তার মধ্যে 2-3 জনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ছিল টাকা নেওয়ার। তো বিজেপি শুরু থেকেই ব্যবস্থাটা নিচ্ছে, কিন্তু তৃণমূল যে পাপটা করে গেছে, সেই পাপ তো এখনও রয়ে গেছে। সেই বিল্ডিংগুলো তো তৃণমূল চলে গেছে বলে বিল্ডিংগুলো তো অক্কাকে যায়নি, বিল্ডিংগুলো তো আছে। স্বাভাবিকভাবে এইগুলো ভাঙবে, এখন কি করা যাবে? এগুলো অবশ্যই খুব খারাপ ঘটনা, তদন্ত হওয়া উচিত, দোষীদের শাস্তি হওয়া উচিত। কিন্তু আমি মনে করি ববি হাকিম, তাকে কোনোদিনও ভালো তৃণমূল হওয়ার সুযোগ দেওয়াটা ঠিক হবে না। 34 বছরের কমিউনিস্ট দের অত্যাচারকে শেষ করে 2011 সালে যে পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তনেও আমি রাস্তাতে ছিলাম। আর আপনাদের তাড়ানোর জন্য 2026-এ যেই পরিবর্তন মানে এলো, সেখানে আমিই রাস্তাতে নেমেছি। আপনারা আর কোনোদিনও ক্ষমতায় আসতে পারবেন না। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তার আর ক্ষমতায় ফেরার কোনো অবকাশ নেই, এই ভবিষ্যৎবাণী করে দিলেন শুভেন্দু অধিকারী। কি বলবেন? কেন আসতে পারবে না, এর বহু, মানে এর যদি কারণ বলি, তৃণমূল এই কারণে আসতে পারবে না। প্রথম কথা হচ্ছে, তৃণমূলের মতো আঞ্চলিক দলের বোঝা উচিত ছিল কর্মীদের গুরুত্ব।
শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিতে গিয়ে দলের বহু কর্মীকে, যারা দলের অ্যাসেট ছিল, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন। 1 নম্বর নাম আমি নেব মুকুল রায়, বহু আগে, এই কারণেই নিচ্ছি কারণ তিনি আগে দলটা ছেড়েছিলেন। দ্বিতীয় নাম শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের পর সবথেকে বড় নাম, যেটা তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বেরিয়ে এসেছেন। পরে তাপস রায় আছেন, সজল আছেন, এরকম বহু নাম আছে, নিতে গেলে সন্ধ্যা হয়ে যাবে। তো এরকম দলের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যারা অ্যাকচুয়ালি দলকে শক্ত করেছিলেন, দলের প্রথম দিন থেকে তিনি বা তার অ্যানসেস্টাররা ছিলেন। বিশেষ করে শুভেন্দুবাবুর ক্ষেত্রে আমি বলবো শিশির অধিকারী প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, এবং আরও এরকম বহু মানুষ আছেন যারা অর্থ, রক্ত, ঘাম, পেশিশক্তি, বুদ্ধি দিয়ে দলটাকে বড় করেছিলেন। কিন্তু ফসল কাটার বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় ফসল নিজের ঘরে তুলে নিয়েছেন। তিনি তো নবান্নে বসতেন, তিনি এইসব ফসল কাটা খুব ভালো বোঝেন রাজনীতির। তো আজকে তাদের গুরুত্ব না দেওয়ায় আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শূন্য হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র 2-3টে শেষ কয়েকটা নির্বাচন জিতেছেন প্রশাসনের উপরে দাঁড়িয়ে। ওনার বোঝা উচিত ছিল প্রশাসন বা বিউরোক্রেসি সবসময় শাসকের সঙ্গে থাকে, কিন্তু শাসকের একটা সময় একটা বাফার জোন চলে আসে ইলেকশনের সময়। সেই সময় যদি ইলেকশন কমিশন মনে করে যে গোটা ব্যাপারটাকে ঘেঁটে দিতে পারবে, তাহলে কিন্তু শাসকের কিন্তু বিপদ। 2021-এ বিজেপি অতটা, পশ্চিমবঙ্গে কী ধরনের খেলা হয়, কারণ বিজেপি সাধারণত সারা ভারতবর্ষে যেভাবে পলিটিক্স হয় সেই পলিটিক্সে এতদিন অভ্যস্ত ছিল, কিন্তু এক একটা রাজ্যে এক এক রকম ফ্লেভার আছে। তামিলনাড়ুতে যেরকম বিপুল অর্থ খরচ হয়, দক্ষিণী রাজনীতিতে প্রয়োজনের তুলনায় প্রচুর অর্থ খরচ হয়, সেটা নিয়ে কোনোদিন তদন্ত হয়নি, আলাদা ব্যাপার, কিন্তু ওখানকার সিস্টেমটা এরকম। এখানে যেরকম বিরাট মগজাস্ত্র ব্যবহার হয় জেতার জন্য, অনেক রকমের সূক্ষ্ম কারসাজি থাকে। তো এইগুলো যখন বিজেপি বুঝতে পেরেছে, তখন বিজেপি সেটাই করেছে যেটা করণীয় ছিল, আজকে ক্ষমতায়। এবার দেখুন, ক্ষমতায় আসার পর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের 3 টুকরো হয়ে গেছে। একটা কালীঘাট তৃণমূল, একটা বিধানসভা তৃণমূল, যেটাকে ঋতব্রত তৃণমূল বলা হচ্ছে, আর একটা দিল্লি তৃণমূল, মানে এখন সেটা তৃণমূলও নয়, এখন তারা বলছে নাকি এনসিপিআই। তো একটা দল ক্ষমতায় নেই, সেটা 3 টুকরো যদি হয়ে যায়, কিভাবে ক্ষমতায় আসবে? মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না, আমরা জানি, কিন্তু মুসলিমরা আর তো তৃণমূলকেও দেবে না, কারণ মুসলিম সমাজ সবসময় তারা চায়, তাদের জায়গা থেকে তারা ভুল আমি বলবো না, তারা সবসময় চায় তাদেরকে যারা সিকিওর রাখবে তাদেরকে তারা দেবে। এবং বিজেপি যেহেতু হিন্দুত্বের পলিটিক্স করে, তারা অন্য ধর্মে আছেন, তারা ওটাকে একটু অপছন্দ করেন, তাই তারা হিন্দু পার্টির সঙ্গে থাকবেন না বলে ধারণা করে নিয়েছেন। তো এই মুসলমান তো এখন তৃণমূল 3 টুকরো হওয়া দলকে তো মুসলমানরা ভোট দেবে না, তারা নিশ্চয়ই সিপিএমকে দেবে, বা তাদের মুসলমানদের যে সমস্ত দল আছে তাদের দেবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন কী করে? প্রথম 30% ভোট চলে গেছে, দ্বিতীয় হচ্ছে দল 3 টুকরো হয়ে গেছে, ভাইপো পালানোর জন্য এখন ব্যস্ত হয়ে পড়েছে। ভাইপো থাকবে না, কালকে যদি আদালত পারমিশন দিয়ে দেয় যে ভাইপো যাও তুমি চোখ দেখাও, ভাইপো কালকে পালিয়ে যাবে পিসিকে ছেড়ে। তো এই দলের তো সত্যিই ভবিষ্যৎ নেই, এই দল তো ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেস তো শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় 75 বছর বয়স, কালন নিয়মে তার যা হওয়ার তাই হবে, কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। এবং শুধুমাত্র তাই নয়, অন্য কোনো রাজনৈতিক শক্তিকেও আজকে বিজেপির কাছাকাছি আসতে বা টেক্কা দিতে বা বেগ দিতে যথেষ্ট সময় লাগবে। গণতন্ত্রের জন্য এটা ভালো কি খারাপ সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সৌভাগ্য হোক বা দুর্ভাগ্য বিজেপির, যে আগামী 10 বছর তাদের চ্যালেঞ্জ দেওয়ার মতন কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন 2011-তে 10 বছর চুপ, পরবর্তীকালে দেখা গেছে 2014-র পর বিজেপি হাজির হয়ে বলেছিল আমরা চুপ করব না, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন না যে আপনারা চুপ করে থাকুন, কিন্তু সত্যি এখন কথা বলার মতন শক্তি আর কেউ নেই যারা বলতে পারবে যে আমরা চোর নই, আমরা সৎ, আমরা রাজনীতি করি, আপনার কোনো খারাপ কাজ হলে আমরা তার বিরোধিতা করব। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য নির্দেশ দিল আদালত, এবং সেখানে এই সই জাল মামলাতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে আগামী 30 তারিখ, এরকমটাই নির্দেশিকা জারি হয়েছে। তবে এখানে অভিষেক তার কণ্ঠস্বরের নমুনা দিতে নারাজ, তিনি বলছেন যে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন। এত ভয় কিসের? আমার মনে হয় অভিষেক ওই যে বলেছিলেন না, আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির মঞ্চে তৈরি করবেন, ঝুলে যাব। আমার মনে হচ্ছে ওনার ওগুলো মনে পড়ে যাচ্ছে প্রতিশ্রুতিগুলো, যে ওই কণ্ঠস্বর যদি ওনার ম্যাচ হয়ে যায়, তাহলে তো উনি তো প্রতিশ্রুতিবদ্ধ, উনি ফাঁসির মঞ্চ তৈরি করবেন। আমরা চাই না,
আমরা চাই উনি বেঁচে থাকুন, যদি চুরি না করে থাকেন তাহলে ভালোভাবে থাকুন, স্বামী মানে স্ত্রী বউ বাচ্চা নিয়ে ঘর করুন, ফ্যামিলি নিয়ে ঘর করুন। আর যদি চুরি করে থাকেন তাহলে জেল হবে, আপনি ফাঁসির মঞ্চে যাবে কেন? কিন্তু আমার মনে হয় যে বিবেকের তাড়নায় উনি বলেছিলেন না, যদি প্রমাণ হয়ে যায়, এবার কণ্ঠস্বর হলে তো প্রমাণ হয়ে যাবে। ঠিক যেমন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, মনে করিয়ে দেবো, দীর্ঘদিন ধরে টালবাহানা, এখান থেকে ওখানে তাকে লুকিয়ে রাখার চেষ্টা, পরবর্তীকালে তার কণ্ঠস্বর নেওয়া হলো, প্রমাণও হয়ে গেল। তো কাকুর যদি কণ্ঠস্বর প্রমাণ হয়ে যায় তাহলে ভাইপোরও কণ্ঠস্বর প্রমাণ হয়ে যাবে। এই জন্যই অভিষেকের অসুবিধা। তাহলে তো এখন তো এমনি পালানোর তাল করছে, এরপর তো যদি প্রমাণ হয়ে যায় তো আদালত তো নিজেই বলবে যে বাইরে কেন, একে ধরো, এই চোরটা তো বাইরে কেন। এবং বাংলার সবথেকে বড় চোরের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধরা পড়ে যাওয়ার ভয়ে অভিষেক বাবু এগুলো করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংকের অ্যাকাউন্টে 1,00,00,000 কোটি টাকা, আর একবার বলছি অ্যামাউন্টটা 1,00,00,000 কোটি টাকা। শুধুমাত্র তাই নয়, রাশিয়া থেকে বিভিন্ন দেশে তার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা পাচার করা হয়েছে অবৈধভাবে। এমনকি যে সুমিত রায় তার আত্মসহায়ক, যাকে নিয়ে তিনি কোথায় গেলেন কোথায় এরকম রব উঠেছে, সেখানেও তিনি নাকি নেপাল হয়ে বিদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। যিনি এই তথ্য প্রমাণগুলো আস্তে আস্তে তুলে ধরলেন তিনি হচ্ছেন অর্জুন সিং, বর্তমানে বিজেপির পক্ষ থেকে জয়ী এমএলএ, রাজ্যের মন্ত্রী, কিন্তু একদা তিনিও সেই তৃণমূলেরই অংশ ছিলেন। তো ফলে সোশ্যাল মিডিয়া সমেত আরও যারা এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা, তারা বলছেন যে যে দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন সেই দলের সদস্য হয়ে সেই দলের আভ্যন্তরীণ যে বিষয়, অবশ্যই তার কাছে নির্দিষ্ট তথ্য আছে, না হলে তিনি এত বড় কথা কিভাবে বলছেন? বিষয়টা হচ্ছে, এটা আমরাও তো আন্দাজ করেছিলাম, আমরাও তো বারংবার বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে একদম শুরু থেকেই ক্ষমতায় আসার পর থেকে, একদম ত্রিফলার পরপরই বলছি, ত্রিফলা দিয়ে হাতে খড়ি তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন, তিনি বিবাহ পরবর্তীকালে দেখা গেল যে তার স্ত্রী যে পৈতৃক যে দেশ, সেখানে তিনি আস্তে আস্তে সেখানে টাকা পাঠানো শুরু করলেন। ফার্স্ট উনি থাইল্যান্ডে টাকা পাঠানো দিয়ে হাতে খড়ি, তারপর থাইল্যান্ড, সিঙ্গাপুর, মানে আমাদের পূর্ব দিক, পূর্বের পর তিনি পশ্চিম অর্থাৎ দুবাইয়ের দিকে গেলেন, দুবাই, আমেরিকা, তারপরে মনে হলো তার না রাশিয়ার দিকেও যেতে হবে, মানে ডান দিক বাদিক উপরে। আমার তো মনে হচ্ছে আন্টার্কটিকায়ও তিনি পয়সা কোথাও হয়তো লুকিয়ে টুকিয়ে রেখেছেন আর কি, বরফের মাঝে লুকিয়ে রেখেছেন ওখানে, কারণ ওখানে তো কোনো দেশের ওটা ভূখণ্ড নয় যে যেখানে ওখানে ফাঁকা জায়গা পেলেই করতে পারে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার তো মনে হয় সুইস ব্যাংকেও হয়তো টাকা রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ইন দ্য সেন্স, আমি বলছি যবে থেকে উনি এই দুর্নীতি করা শুরু করলেন, বালি থেকে টাকা তুলতেন, কয়লা থেকে টাকা তুলতেন, গরু পাচার হতো সেখান থেকে টাকা তুলতেন, যত রকমের চাকরি হয়েছে পুরসভা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে সমস্ত জায়গা থেকে। শুধুমাত্র তাই নয়, আইপ্যাকের মাধ্যমে তিনি দলের, দেখবেন তৃণমূল নামক দল, সেখানে প্রত্যেক বছর বছর দেখবেন বিভিন্ন জায়গায় রদবদল হতো পার্টিতে, কখনো যুব, কখনো মহিলা, কখনো ওবিসি মোর্চা, কখনো অমুক সেল, কখনো তমুক সেল, যেগুলো দরকার নেই সেরকমও কুড়িগন্ডা ওরা সেল বানিয়ে রেখেছিল। এই যে এক একটা পদ, এই পদগুলো বিক্রি হয়েছে। পুরসভা যখন ভোট হতো দেখবেন প্রত্যেক পুরসভা ভোটে দুটো দুটো করে লিস্ট বেরোতো, সকালে একটা বিকেলে আরেকটা, লিস্ট বদলে যেত। একই দলে দুটো লোকের কাছ থেকে টাকা তোলা হতো, যে বেশি টাকা দিত সেকেন্ড লিস্টে তার নাম, যে কম টাকা দিত ফার্স্ট লাস্টে নাম দিয়ে তার সান্ত্বনা, ঠিক আছে তোমায় পরে কিছু একটা করে দেবো। এমন ফেরেববাজির উনি ব্যূহ রচনা করেছিলেন, আজকে উনি ওখানে ফেসে গেছেন। আপনি যেখানেই টাকা রাখুন তার তো একটা মানি ট্রেল হবে, আপনি তো ক্যাশে পকেটে করে নিয়ে যেতে পারবেন না, বা চার্টার ফ্লাইটে আপনি ডোমেস্টিক হিসাবে আপনি এদিক ওদিক করতে পারেন, কিন্তু বিদেশে পাঠাতে গেলে তার ট্রেল থাকবেই, ধরা তো পড়তেই হবে। শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে জয়েন করলেন, এসেই আপনার মনে হবে যে প্রথম যে বড় সভা করেছিলেন সেখানে একদম জেরক্স কাগজ হাতে নিয়ে তিনি লিপস অ্যান্ড বাউন্স, প্রথম আমরা সেদিন জানলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির নাম লিপস অ্যান্ড বাউন্স, এবং তার নাকি বিদেশে অ্যাকাউন্টে এত এত টাকা ছিল। তখনই তো হিউজ টাকা ছিল, তারপর এতদিনে তো সেই টাকার পরিমাণ আরও বেড়েছে। আর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন তার ক্ষমতাটা চলে যাবে, দল ক্ষমতা থেকে চলে যাচ্ছে, তিনি কি আর টাকা এখানে রাখবেন? এই যে অভিষেক এখন বারংবার বলছেন না চোখ দেখাবেন, তার চোখে কি সমস্যা হয়েছে? আমি আদালতের কাছে রিকোয়েস্ট করব, যদি কোনো জাজ হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের এই ভিডিওটা দেখেন, আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের ঠিক কী সমস্যা একটু জানতে চান, উনি ঠিক কী সমস্যার জন্য বিদেশে যেতে চান, এবং সেই সমস্যার ট্রিটমেন্ট ভারতে এইমসে হয় কি না, এইমস তো সরকারি সংস্থা, আমি রিকোয়েস্ট করব তার জন্য এইমসে ট্রিটমেন্ট করানো হয়। বিদেশেই কেন যেতে হবে? জন হপকিন্স হাসপাতালেই কেন যেতে হবে? কেন ভায়া দুবাইই যেতে হবে?
ভারতে ট্রিটমেন্ট করান বা আদালতের নির্দেশে তার যেন ট্রিটমেন্ট হয়, আমি এই দাবি আজকে জানাচ্ছি। অপরদিকে দেখা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আইনজীবী গিয়ে পৌঁছলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই দূত হিসাবে নাকি তিনি গিয়েছেন সঞ্জয়বাবু, সেরকমটা। এই ব্যাপারটায় কি সমীকরণ থাকতে পারে? না, দলটার নাম তো তৃণমূল কংগ্রেস, সমীকরণ তো নিশ্চয়ই কিছু একটা আছে। বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার চেষ্টা করুক না কেন, বা আমার মনে হয় না কেউ অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসটা ডুবে গেছে। ওই টাইটানিক যখন ডুবে গেছিল কিছুক্ষণ লোকে কাঠে ভেসেছিল, এরা সকলেই ওরকম কাঠে করে ভাসছেন, কিন্তু ওই আন্টার্কটিকার ওই শীতে এরা বেশিক্ষণ ভেসে থাকতে পারবেন না। আজকে বিজেপি দরজা খুলে রাখেনি, তাই বিজেপি দরজা খুললে দেখবেন তখন ঋতব্রত কেন, কুণালও হয়তো বলবে যে একটু জায়গা হবে নাকি। আমার মনে আছে যে বারংবার কুণাল বাবু এটা বলেন যে আমার কাছে অফার এসেছিল, আমার অমুক সংস্থায় আমাকে জয়েন করতে বলা হয়েছিল, আমি প্রত্যাখ্যান করেছি। আরে প্রত্যাখ্যান করেননি, আমি আজকে বলছি মুকুল রায়ের সঙ্গে তার ঝগড়া হয়েছিল বনিবনাস সমস্যার জন্য, বা পরে মমতার ভয় খেয়ে তিনি ভেবেছেন যে এখনও তো মমতা ক্ষমতায় আছেন, মমতা আমাকে আবার জেল খাটাবেন, জেল খাটার ভয়ে। আগামী দিনে দেখবেন কেউ এই দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকে 1 মাসের মধ্যে যদি দলের এই অবস্থা হয়, তাহলে 10 মাসে কী হবে ভেবে দেখেছেন? থাকবে না এই দলটা আর। আহ, আবার অন্যদিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে রাজপ্রাসাদ তৈরি হয়েছে, সেখানে সেই ফ্লাইওভারের নিচে যারা মানে সর্বশান্ত দুঃখী, তাদেরকে রাখা হবে, হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। মানে জিরো টলারেন্স নীতি দুর্নীতির বিরুদ্ধে, এবং তাতে নাকি নতুন আইন আনা হবে, এই কথাও তিনি উল্লেখ করেন। আমি তো দাবি রেখেছিলাম ওটাকে দুর্নীতির মিউজিয়াম করা হোক, আপনার নিশ্চয়ই মনে থাকবে। যাই হোক, তবে শুভেন্দুবাবু যেটা করছেন সেটা ওর থেকে অনেক ভালো, অনেক মানবিক। অবশ্যই ভেঙে টেঙে দিলে, বিল্ডিং ভেঙে দিয়ে লাভটাই কী হবে? সেখানে যদি দিন দুঃখীদের রাখা হয়, তাদের উপকার হবে। উদ্যোগটা ভালো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন কোনোভাবে আজকে একটা কেসে 15 দিনের জন্য বা 14 দিনের জন্য বা কিছু একটা নির্দিষ্ট সময়ের জন্য তিনি কোনো কেসে ছাড় পাচ্ছেন, আজীবন কিন্তু তিনি পাবেন না। কেস যেন ফাইল বস্তাবন্দি হয়ে না থাকে, কারণ আমরা দেখেছি যে তার বিরুদ্ধে যে কেসগুলো রয়েছে, কোনোটা 4 বছর, কোনোটা 5 বছর, কোনোটা 6 বছর জমা হয়েছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন, আমরা দেখেছি যে 2021-এর নির্বাচনের পর যখন নারদ কেসে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলো, সেই সময় তার মধ্যে ববি হাকিমও ছিলেন, তার মধ্যে শোভনবাবু ছিলেন, সুব্রতবাবু ছিলেন, তো সেই সময় আরও অনেকে ছিলেন। তো সেই সময় মমতা তাকে গিয়ে একদম ছাড়িয়ে নিয়ে এসেছিলেন একদম। মানে ইতিহাসে এটা একদম বিরল ঘটনা। মমতা তো অবশ্যই বিরল ঘটনার জন্যই তাকে আমরা জানি। কিন্তু আজকে তো সেই সমস্যাটা নেই। আজকে তো বিজেপি, কেন্দ্রেও বিজেপি, এখানেও বিজেপি, আজকে কোনো সমস্যা নেই। ঠিক আছে, বিড়াল ইঁদুরকে ধরার আগে একটু দৌড় করায়, কিন্তু বিড়ালও তো হাঁপায়, তারপর তো ধরে খেয়ে নেয়। আমরা মনে করি যে অভিষেককে হয়েছে অনেক, তাকে নাড়াচাড়া করা হলো, বিভিন্ন কেস আছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক তাকে গ্রিল করা হয়েছে, এবার তাকে অ্যারেস্ট করার সময় চলে এসেছে। আরজিকর মামলায় এদিকে তীব্র ভৎসনার মুখে পড়ল সিবিআই। কেন এত দেরি হচ্ছে, সরাসরি প্রশ্ন আদালতের। শুধুমাত্র তাই নয়, আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সারা রাত ধরে মনিটরিং করেছি। তিনি যদি সারা রাত ধরে মনিটরিং করেন, তাহলে কেন এখনো পর্যন্ত সিবিআই বা তদন্তকারী অফিসারদের পক্ষ থেকে তাঁকে সমন পাঠিয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? কি বলবেন? না, আমরাও তো অখুশি। আমরা তো প্রথম থেকেই বলছি যে আমরা সিবিআই যেভাবে কাজ করছে, যে সম্মুখ গতিতে, তাতে আমরা খুশি নই। বা কলকাতা পুলিশ যেইভাবে তদন্তটাকে গুলিয়ে দিয়েছিল, তার আগে তৃণমূল কংগ্রেস যেভাবে এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করতে সাহায্য করেছিল, তো তারপর সিবিআই পারতো না, এটা আমি বিশ্বাস করি না। কারণ তদন্তের যে এভিডেন্সগুলো ডিস্ট্রয় করেছে, যদি ডিস্ট্রয় যারা করেছে তাদের তো আইডেন্টিফাই করা যেত, সেই সিসিটিভি ফুটেজ তো ছিল, সেইগুলো তো করা যেত। সীমা পাহুজা কেন এটা করেননি সেটা আমি জানি না, বা উনি যখন করেননি অন্য তদন্তকারী আয়ত বদল করা যেত। এগুলো কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি বলবো এখনও যদি সিবিআই চায়, এখনও এটা করতে পারে। কিন্তু আমি আর সিবিআইয়ের উপরে আস্থাশীল না হয়ে আমি সরাসরি বলবো যে
এখন তো আর সিআইডিতে ওরকম ব্যাপারটা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় কথাটা হবে, কোনো কিছু মমতা বলে দিলেন সেভাবে হবে। বা একটাও আমরা দেখেছি যে মহিলাদের প্রতি যতগুলো অন্যায় অবিচারের ঘটনাগুলো হয়েছে সেগুলোতেও সিআইডি কাজ করেনি, কারণ মমতা আগেই বলে দিতেন যে এখানে কিছু হয়নি, এটা ছোট ঘটনা, অমুক তমুক। ফলে সিআইডি চাপে পড়ে যেত। আজকে তো নেই, আজকে তো শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী তিনি তো বলছেন তদন্ত করতে হবে, দোষীদের বের করে আনতে হবে। ফলে সিবিআই না পারলেও অন্তত সিআইডি এটা করে দেখাক। বাংলার সিআইডি অনেক কেসে আমাদের সম্মান রক্ষা করেছে, অনেক কেসেই আমরা দেখেছি সিআইডি ভালো কাজ করেছে। এবং আমি এখনও দায়িত্ব মানে নিয়ে আপনাকে বলতে পারি, আমি নামগুলো বলছি না, সিআইডিতে যে সবাই তৃণমূল বিষয়টা এরকম নয়। অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সিআইডিতে আছেন, আমি তাদেরকে চিনি জানি। এই জন্যই বলছি যে সিআইডিতে যথেষ্ট সিআইডির লোকেরা দক্ষ, সিআইডি পারবে, সিআইডি তদন্ত করুক, ভালোভাবেই তদন্ত হবে এবং দেখবেন তখন যত বড়ই নাম থাকুক, আকাশ থেকেও যদি কাউকে খুঁজে নিয়ে আসতে হয় দেখবেন ওরকম লোককে ঠিক পাওয়া যাবে। আমরা যেহেতু নিজেরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তো একটু সাংবাদিকতার সঙ্গে যুক্ত আরও দুটি সংস্থা নিয়ে প্রশ্ন না করলেই নয়। যারা ভগবান ছাড়া আর কাউকেই ভয় পান না তাদের কাছে এবারে সরাসরি নোটিশ পৌঁছলো। চুক্তি মানে লিজের চুক্তি ভঙ্গর যে অভিযোগ উঠেছে, শুধুমাত্র তাই নয়, কয়েক লক্ষ টাকা বকেয়া রয়েছে, তার জন্য সরাসরি নোটিশ গেল সেই পত্রিকার অফিসে। আবার রাত দিন 7 দিন যারা খবর করতেন, হঠাৎ করে দেখা গেল সেই খবরের চ্যানেলটিরও ঝাঁপ বন্ধ। কিভাবে দেখছেন বিষয়টিকে? না, খবরের সেকেন্ডটা আগে উত্তর দিই। খবরের চ্যানেল বন্ধ হয়ে যাওয়া এটাকে কখনোই ভালোভাবে দেখছি না। কারণ যারাই যে মতামতেরই কাজ করুন না কেন, মালিকের মতামত হয়, কর্মীদের কিন্তু মতামত গুরুত্ব পায় না। আমি নিজেই বহু সংস্থায় কাজ করেছি, আমি দুটি সংবাদপত্রে কাজ করেছি যারা সরাসরি তৃণমূলের তাবেদারি করতো। তাই বলে কি আমি তৃণমূলের তাবেদার ছিলাম? কোনো দিনও নয়। আমাকে লিখতে হয়েছে তাদের পলিসি। আবার যখন নিউট্রাল কাগজে কাজ করেছি বা অন্য কোনো মতামতের ইয়েতে কাজ করেছি তখন ওদের মতো করে কাজ করতে হয়েছে সাংবাদিক হিসেবে। ফলে রাত দিন 7 দিনের বন্ধ হওয়াকে কোনোভাবেই ভালোভাবে দেখছি না। অবশ্যই অনেক লোকেরই চাকরি যাবে। বিশেষ করে সেখানে আমার ২-৩ জন সহকর্মী, মানে শেষ আমি যে সংস্থায় চাকরি করেছি সেই সংস্থায় চাকরি করা অনেকেই ওখানে এখনও চাকরি করছেন। ২-৩ জনের সাথে কথাও হয়েছে। তার মধ্যে একজনকে আবার আমি অন্য এক জায়গায় ইয়ে করার জন্য যোগাযোগ করতে বলেছি। ফলে অনেকের চাকরি চলে গেছে। ইয়াং অনেক ভালো, ভালো ট্যালেন্ট ওখানে ছিল। মালিক ভালো খারাপ হতে পারে। কর্মীদের তো তার সঙ্গে কোনো লেনদেন থাকে না। কর্মীরা কয়েক হাজার টাকার বেতনে কাজ করেন। মালিকের কোটি, কোটি টাকার অনেক রকম বিষয় আশয় থাকতে পারে। ফলে এটাকে আমি কোনোভাবেই ভালো দেখছি না। অন্যদিকে যে আর যারা ভগবান ছাড়া ভয় পায় না, এটা তো ঠিক যে বামফ্রন্ট সরকার বলুন বা তৃণমূল সরকার, তাদের অগাধ সম্পত্তি হয়েছে। তো তারা কিভাবে লিজ চুক্তি ভঙ্গ করেছেন সেটা তো সরকার নিশ্চয়ই খতিয়ে দেখবে। কিন্তু কর্মীদেরও যতটা তাদেরকে দেখার কথা ছিল সেটা হয়নি। আমার ব্যক্তিগতভাবে ওই সংস্থার প্রতি একটা খারাপ লাগার জায়গা একটাই জায়গায়, যে তারা ভগবান ছাড়া কাউকে ভয় পান না বলেন, অথচ মমতাকে জম্মের ভয় পেতেন। তো এইটা তো তাদের কথার সাথে তো একদম যেত না। মমতা, আমি দায়িত্ব নিয়ে বলছি, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, শুভ্রা দত্ত তখন বেঁচে ছিলেন। শুভ্রা দত্ত স্পষ্টভাবে লিখলেন যে আমরা তাবেদারি করব না, সরকার যেই থাকুক আমরা গঠনমূলক সমালোচনা করব। মমতা বন্দ্যোপাধ্যায় জাগো বাংলায়, উনি লিখেছেন কি না জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কলমে জাগো বাংলায় পাল্টা লেখা হলো যে দালালি বের করে দেবো। একদম এই ভাষায় লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, খুব নোংরা ভাষায় জাগো বাংলায় লিখেছিলেন, উল্টোপাল্টা বলেছেন, ডেকে ভয় দেখিয়েছেন, সাংবাদিকদের ডেকে জেল খাটাবার ভয় দেখিয়েছেন। শুধুমাত্র ওই কাগজ নয়, সাদাবাড়ি যাদের বলা হয়, সাদাবাড়ি হাতিবাড়ি, সেই সাদাবাড়ির লোকেদের বেশ কয়েকজনকে ডেকে থানায় এসে জিজ্ঞাসাবাদ, এমনভাবে গোটা মিডিয়াকে সেই সময় ভয় দেখানো হলো যে তারা সারেন্ডার করতে বাধ্য হলেন। আমরা সারেন্ডার করিনি, জেল খেটেছি। ওরা সারেন্ডার করেছেন, ওরা আম খেয়েছেন, ফল খেয়েছেন, জাম খেয়েছেন। তো সেটা দিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু তারা যেভাবে বলেন ভগবান ছাড়া কাউকে ভয় পাই না, বা সিপিএমের সময় তারা যে সাহসটা দেখাতে পেরেছিলেন অত্যাচারী সিপিএমের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা তার অর্থের কাছে নুইয়ে গেছিলেন, এটাই আমার খারাপ লেগেছে। সাংবাদিকতার স্টুডেন্ট হিসেবে, একজন সাংবাদিক হিসেবে, ওই যে আমরা তো বলি যে আমাদের নিউট্রাল থাকা উচিত, তো সেই নিউট্রালিটিকে তারা যে একেবারে বিক্রি করে দিলেন, সেটা আমার খুব খারাপ লেগেছিল।
দাদা, শেষ প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তে একদম রাজ্য রাজনীতি তুঙ্গে। যদিও কিছুদিন আগে যে সিনেমাটি হয়েছিল সেখানে গোপাল পাঁঠার ভূমিকায় অভিনয় করেছিলেন সৌরভ দাস। তিনি যথেষ্ট উচ্ছ্বসিত। তিনি বলেছেন যে অত্যন্ত একটি আনন্দের সংবাদ যে এতদিন পর্যন্ত যিনি বাংলার রমণীদের অস্মিতা রক্ষার জন্য এত বলিদান দিয়েছেন, কিন্তু তার নামও মুখে আনা বাংলার মানুষ কোথাও না কোথাও তাকে মানে রাজনীতির জন্য বয়কট করে রাখা হয়েছিল। সেই গোপাল মুখোপাধ্যায়কে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন একজন গুন্ডার নামে রাস্তা হচ্ছে, একজন সঠিক ব্যক্তি, ভালো মানুষকে যারা আর কি যিনি হত্যা করেছেন, একজন সঠিক ব্যক্তির নামের পরিবর্তে সেই গুন্ডার নামে রাস্তা। শুধুমাত্র তাই নয়, বিকাশ রঞ্জন বাবু আরও একটি বিষয় উল্লেখ করেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইংরেজদের দালাল ছিলেন। কি বলবেন? সব থেকে বড় গুন্ডা তো হচ্ছে স্টালিন, যে 2 কোটি লোক নিজের দেশের লোক মেরেছিল। তো স্টালিনের নামে কলকাতায় কেন মূর্তি রয়েছে? স্টালিনের সমস্ত মূর্তি তো ভেঙে দেওয়া উচিত। তাহলে যে নিজের দেশের লোক মেরেছিল, মাও জেদং সেই রিভলিউশনের নামে নিজের দেশের এত লোক মেরেছে, তাহলে মারবে কেন? আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে 100তে 100% সহমত। কোনো আক্রমণকারী, কোনো জল্লাদ, কোনো নোংরা খারাপ ব্যক্তি, বিদেশি ব্যক্তির নামে কলকাতায় কেন পশ্চিমবঙ্গে কোথাও কোনো রাস্তা থাকবে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাবার পাশাপাশি এটা জাস্ট স্মরণ করিয়ে দেব, কলকাতায় যতগুলি চে, মাও, পুং, জাং নাম রয়েছে চাইনিজ ব্যক্তিদের, একটা দুটো বাদে, কারণ চীনের সাথে আমাদের একটা ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। হোচিমিন স্মরণীয় রয়েছে, সেটা ওই দেশের দূতাবাস তো রিকোয়েস্টেই হয়েছিল। ফলে দূতাবাসজনিত সমস্যা যেখানে নেই, দূতাবাস রিলেশন খারাপ হওয়ার ব্যাপার নেই, এরকম বাদ দিয়ে যত চুংচাং চিং রয়েছে সব বাদ দিয়ে দিন। আক্রমণকারী মানে শুধুমাত্র যারা আরব থেকে এসছে তারা আক্রমণকারী, চীন থেকে এলে তারা ধোয়া তুলসী পাতা, এরকম নয়। অবশ্যই আরব আক্রমণকারী যত নাম রয়েছে, মোগল, পাঠান, তৈমুর, এগুলো বাদ হোক। এরকম এই বিকাশ রঞ্জন যে যে ভাবনা থেকে কথাগুলো বলছেন, ওই ভাবনার গোড়াতেও আঘাত করা দরকার আছে। এই স্টালিন, মাও জেদং, এদের নামেও বা কেন থাকবে? কারো নামে থাকবে না। বাংলার রাস্তা বাংলার মনীষীদের নামে হোক, ভারতীয় মনীষীদের নামে হোক, ভারতীয় এবং পশ্চিমবঙ্গের বাইরে ডিপ্লোম্যাটিক রিলেশনের জন্য যেটুকুন প্রয়োজন ওটা আমাদের বাধ্যবাধকতা সরকারিভাবে। ডিপ্লোম্যাটিক রিলেশন বাদ দিয়ে সমস্তগুলো একদম মুছে দেওয়া হোক। উনি ভালো মানুষ কাকে বলছেন? হাসান সোহরাবুর্দিকে, যিনি বীণা দাসকে ধরিয়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তো নিজে এক্সপ্লানেশন দিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী এক্সপ্লানেশন দেওয়ার পর আমার এটা বলাটা সাজে না, তবু আমি স্মরণ করিয়ে দিচ্ছি এইটুকুন, যে হাসান সোহরাবুর্দি নাইট উপাধি পেয়েছিলেন কেন? একজন বিপ্লবীকে ধরিয়ে দিয়ে। তাহলে ওনার কাছে যদি হাসান সোহরাবুর্দি খুব ভালো মানুষ হয়, আর তার ভাইপো, আরেক ভাইপো হোসেন সোহরাবুর্দি যদি খুব ভালো মানুষ হয়, তাহলে আমি বলবো যে ওনার জন্য দেশের 56টা দেশ তো আছেই, আর বাঁদিকে পাকিস্তান, ডান দিকে বাংলাদেশ আছে, ওখানে ওদের স্তুতিগান গাওয়া হয়। আর সোহরাবুর্দি ফ্যামিলি তো পাকিস্তানে চলে গেছিলো, আমি দায়িত্ব নিই, আমি জেনে বলছি এই ঘটনাটা। আমি যেহেতু বাংলাদেশের আমাদের শেখ মুজিবুর রহমানের জীবনী পড়েছি বা জানি, যেহেতু আমার ঠাকুরদা ওপারের, আমরা এই বিষয়গুলো জানি। হুসাইন সোহরাবুর্দি মানে ভাইপো সোহরাবুর্দি আর কি, তিনি তো পাকিস্তানে চলে গেছিলেন, কাকা সোহরাবুর্দিও পাকিস্তানে চলে গেছিলেন, তাকে বাংলাদেশে আবার ডেকে পাঠিয়েছিলেন তিনি। তো বাংলাদেশ এবং পাকিস্তানে সোহরাবুর্দিদের পুজো করা হয়, এবং করা হবে না কেন? তারা মুসলিম লীগের জনক বা তাদের সঙ্গে কাজ টাজ করেছেন বলে কথা। তো তারা ওই ডান দিক বাদিক দুদেশে চলে যান না, যেখানে তাকে গুণীজন ওখানে মনীষী মনে করা হয়, তো উনি করুন এখানে। এখানে বিকাশ রঞ্জনদের মতন ব্যক্তি, উনি তো খুব ভালো আইনজীবী হিসেবে তাকে অবশ্যই শ্রদ্ধা করি, হ্যাঁ, কিন্তু উনি যে কথাগুলো বলছেন তারপর ওনাকে সেন্সর করা উচিত। না হলে তার তো এর জন্য ওনার তো মানে কি বলবো, ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।